আসেফা আল বারাকের গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, আপনি সত্যিই কি আমাকে বিশ্বাস করেন? জবাবে মুখে কিছু না বলে আল বারাক বুকের সঙ্গে চেপে ধরে মেয়েটিকে। আবেগের আতিশয্যে কোনো শব্দ বের হচ্ছে না তার মুখ থেকে। একটি অচেনা মেয়ের প্রেম অতীত জীবনের সকল অর্জন ছিনিয়ে নিয়েছে আল বারাকের। আল বারাকের স্ত্রী বয়সে তার সমান। এতকাল মন উজাড় করে ভালোবাসা দিয়ে এসেছে সে তাকে, কিন্তু আসেফাকে পেয়ে এখন তার মনে হচ্ছে স্ত্রীর কোনো মূল্যই নেই তার কাছে। সে যুগে নারী বেচাকেনা হতো। একত্রে 4টি বউ রাখাকে ন্যায্য অধিকার মনে করত পুরুষরা। বিত্তশালীরা তো বিবাহ ছাড়াই 2-4টি সুন্দরী মেয়ে ঘরে তুলত। এই নারী ধ্বংস করেছিল মুসলিম আমির শাসকদের। স্বামীর মনোরঞ্জনের জন্য খুঁজে খুঁজে সুন্দরী মেয়েদের সংগ্রহ করে স্বামীকে উপহার দিত স্ত্রীরা। আসেফাকে নিয়ে আল বারাক যখন ঘরে প্রবেশ করে তখন ঘরের সকলে গভীর নিদ্রায় আচ্ছন্ন। সকালে জাগ্রত হয়ে স্ত্রী যখন স্বামীর খাটে অপরিচিতা এক সুন্দরী তরুণীকে শুয়ে থাকতে দেখে তখন সে এতটুকু অনুভব করেনি যে স্বামী সোহাগ তার শেষ হয়ে গেছে। উল্টো বরং সে এই ভেবে আনন্দিত হয় যে যা হোক, আমার স্বামী এমন একটি রূপসী মেয়ে পেয়ে গেছেন। নতুন শয্যা সঙ্গিনী জুটে যাওয়ায় আমার কর্তব্য অনেকখানি লাঘব হয়ে যাবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী মুসলমানদেরকে নারী থেকে এবং নারীকে মুসলমানদের কবল থেকে মুক্ত রাখতে চান। পুরুষদের নারী লোলুপতা দেখে তিনি এক স্বামী এক স্ত্রীর বিধান চালু করতে চাইছেন, কিন্তু বাদ সেধেছে তারই আমির উজিরগণ। ঘরে তাদের একাধিক নারী, তারাই নারীর প্রধান খরিদ্দার। খোলা বাজারে নারী বেচাকিনা, সুন্দরী মেয়েদের অপহরণ ঘটনা ঘটছে তাদেরই কারণে। আমির শাসকদের নারী পূজার ফলে ইহুদি খ্রিস্টানরা নারীর মাধ্যমে সালতানাতে ইসলামিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাবার সুযোগ পাচ্ছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী ভাবছেন এই নারীরাই একদিন পুরুষদের পাশাপাশি কাফিরদের বিরুদ্ধে লড়াই করত। জিহাদের ময়দানে ছিল তারা মিল্লাতের আধা শক্তি। এখন কিনা সেই নারীরাই পুরুষদের বিনোদন ও বিলাস উপকরণে পরিণত। এতে একটি জাতির অর্ধেক সামরিক শক্তিই যে নিঃশেষ হয়েছে তাই নয়, নারী এখন এমন একটি নেশায় পরিণত হয়েছে যা জাতির বীর পুরুষদেরকে কাপুরুষে পরিণত করেছে। এসব ভাবনা অস্থির করে তুলেছে সুলতান আইয়ুবীকে। নারীর ইজ্জত পুনঃপ্রতিষ্ঠিত করতে চাইছেন সুলতান আইয়ুবী। এ লক্ষ্যে তিনি একটি পরিকল্পনা ঠিক করে রেখেছিলেন। তা হল অবিবাহিতা মেয়েদের নিয়মতান্ত্রিকভাবে সেনাবাহিনীতে ভর্তি করে নেওয়া। তার আশা, এ পন্থা অবলম্বন করলে বিলাসপ্রিয় আমির উজিরদের হেরেম শূন্য হয়ে যাবে। কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তার সালতানাতের খেলাফত ও ইমারত হাতে নেওয়া একান্ত প্রয়োজন। এ এক কঠিন পদক্ষেপ। সুলতান আইয়ুবীর দুশমনদের মধ্যে আপনদের সংখ্যাই বেশি। তিনি জানতেন তার জাতির মধ্যে ঈমান বিক্রেতাদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, কিন্তু তার একান্ত নির্ভরযোগ্য ও প্রশাসনের পদস্থ এক কর্মকর্তা খাদিমউদ্দিন আল বারাকও যে একটি রূপসী রক্ষিতাকে ঘরে তুলেছে এবং মেয়েটির প্রেম নেশায় নিজের পদমর্যাদা ও ব্যক্তিত্বের কথা ভুলে বসেছে তা এখনও তিনি জানেন না। মহড়ায় সুলতান আইয়ুবীর সামরিক শক্তি ও বাহিনীর বীরত্ব দেখে মিশরের মানুষ অতিশয় আনন্দিত। তারা এতে দারুণ প্রভাবিত হয়েছে। সুলতান আইয়ুবী ভাষণ বক্তৃতায় তেমন অভ্যস্ত ছিলেন না, কিন্তু তিনি সেদিনকার এই সমাবেশে বক্তৃতা দেয়া আবশ্যক মনে করলেন। তিনি বললেন, আমার এই বাহিনী জাতির মর্যাদার মহাফেজ, ইসলামের অতন্দ্র প্রহরী। খ্রিস্টানদের সুদূর প্রসারী পরিকল্পনার বিশ্লেষণ দিয়ে তিনি মিশরবাসীদের উদ্দেশ্যে বললেন,
আরব বিশ্বের মুসলিম আমির ও শাসকদের বিলাসপ্রিয়তার কারণে খ্রিস্টানরা সেখানকার মুসলমানদের অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করে রেখেছে। পথে পথে মুসলিম কাফেলা লুট করছে। তারা অপহরণ করে সম্ভ্রম হানি করছে মুসলিম মেয়েদের। ভাষণে জনগণকে জাতীয় চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে সুলতান আইয়ুবী বললেন, আপনারা সেনাবাহিনীতে ভর্তি হয়ে আপনাদের মা বোন কন্যাদের ইজ্জত ও ইসলামের মর্যাদা সংরক্ষণ করুন। সুলতান আইয়ুবীর সেই বক্তব্য এতই জ্বালাময়ী ছিল যে তা শ্রোতাদেরকে দারুণ উদ্দীপ্ত করে তোলে। সেদিন থেকেই যুবকরা সেনাবাহিনীতে ভর্তি হতে শুরু করে। 10 দিনে ভর্তি হওয়া যুবকের সংখ্যা দাঁড়ায় 6000-এ। এদের অন্তত 1500 যুবক নিজ নিজ উট সঙ্গে করে নিয়ে আসে। ঘোড়া ও খচ্চর নিয়ে আসে প্রায় 1000। সুলতান আইয়ুবী সঙ্গে সঙ্গে তাদেরকে বাহনের উপযুক্ত মূল্য দিয়ে দেন এবং সেনা কর্মকর্তারা তাদের প্রশিক্ষণ শুরু করে দেন। মহড়ার 3 দিন পর সুলতান আইয়ুবীর সেনাবাহিনীতে 3টি অপরাধ বেড়ে চলেছে: চৌর্যবৃত্তি, জুয়াবাজি ও রাতে অনুপস্থিতি। অপরাধগুলো এর আগেও ছিল, কিন্তু ছিল অনুল্লেখযোগ্য। সেনা মহড়ার পর এগুলো মহামারীর আকার ধারণ করতে শুরু করেছে। এই 3টি অপরাধের মূল ছিল জুয়াবাজি। চুরির ব্যাপকতা এত বেশি ছিল যে এক সিপাহী অপর সিপাহীর ব্যক্তিগত জিনিস চুরি করে বাজারে নিয়ে বিক্রি করে ফেলত। কিন্তু এক রাতে ঘটে যায় একটি চাঞ্চল্যকর ঘটনা। হঠাৎ উধাও হয়ে যায় ফৌজের 3টি ঘোড়া, অথচ সিপাহীদের সকলেই উপস্থিত। উচ্চ পর্যায়ে রিপোর্ট পৌঁছে। কর্মকর্তারা সিপাহীদের সতর্ক করেন, শাস্তির ভয় দেখান ও আল্লাহকে ভয় করে চলার উপদেশ দেন। কিন্তু তবু অপরাধ 3টির প্রবণতা উত্তরোত্তর বেড়েই চলেছে। এক রাতে ধৃত হয় একজন সিপাহী। সে কোথাও থেকে ক্যাম্পে ফিরছিল। এর আগে রাতে অনুপস্থিত থাকা সিপাহীরা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যেত এবং তেমনিভাবেই ফিরে আসত। কিন্তু আজ ধরা পড়ে গেল একজন। কাঁপতে কাঁপতে এগিয়ে আসছিল লোকটি। তাকে দেখে হাঁক দেয় প্রহরী। সিপাহী থেমে যায় এবং সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। কাছে গিয়ে প্রহরী দেখে লোকটির সারা গায়ে রক্ত, যেন রক্ত দিয়ে গোসল করে এসেছে। তুলে তাকে কমান্ডারের কাছে নিয়ে যাওয়া হয়। ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হয়, কিন্তু রক্ষা করা গেল না তাকে। মৃত্যুর পূর্বে সে বলেছিল নিজের এক সিপাহী সঙ্গীকে সে হত্যা করে এসেছে। ক্যাম্প থেকে আধা ক্রোশ দূরে একটি তাঁবুতে পড়ে আছে তার লাশ। তার বর্ণনা মতে সেখানে 3টি তাঁবু আছে। অধিবাসীরা যাযাবর। তাদের কাছে আছে অনেক রূপসী তরুণী। অনেক সিপাহী সেখানে রাতে যাওয়া আসা করে। তাঁবুর যাযাবর অধিবাসী মেয়েরা শুধু দেহ ব্যবসায় নয়, তাদের প্রতিটি মেয়ে আপন আপন খদ্দেরের মনে এই প্রতিক্রিয়া সৃষ্টি করত যে আমার জীবন তোমার জন্য উৎসর্গিত। বিয়ে করে আমি তোমার স্ত্রী হয়ে জীবন কাটাতে চাই। পরে তদন্ত করে জানা গেছে তারা তাদের খদ্দের সিপাহীদের মধ্যে পরস্পর বিরোধ সৃষ্টি করার কাজে লিপ্ত ছিল। তারই ফলে এই 2 সিপাহী যাযাবরদের তাঁবুতে পরস্পর হানাহানিতে লিপ্ত হয়ে একজন ঘটনাস্থলেই মারা যায় এবং অপরজন আহত হয়ে ক্যাম্পে ফিরে এসে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে প্রাণ হারায়। যাযাবরের তাঁবুতে নিহত সিপাহীর লাশ আনার জন্য কয়েকজন লোক প্রেরণ করা হয়। একজন কমান্ডারও আছে তাদের সাথে। ক্যাম্পে মৃত সিপাহীর দেয়া নির্দেশনা মোতাবেক তারা এক স্থানে গিয়ে পৌঁছে, কিন্তু তাঁবু নেই। পড়ে আছে শুধু একটি লাশ। আলামতে বোঝা যাচ্ছে এখানে তাঁবু ছিল, তুলে নেওয়া হয়েছে। রাতের বেলা পালিয়ে যাওয়া যাযাবরদের খুঁজে বের করা সম্ভব ছিল না।
তারা সিপাহীর লাশ তুলে নিয়ে ফিরে আসে। সুলতান আইয়ুবীকে এ দুর্ঘটনার রিপোর্ট দেওয়া হয়। রিপোর্টে এও বলা হয় যে সেনাবাহিনীর মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। চুরি হয়েছে 3টি ঘোড়া। সুলতান আইয়ুবী আলী বিন সুফিয়ানকে ডেকে বললেন, সিপাহী বেশে ব্যারাকে গুপ্তচর ঢুকিয়ে তথ্য নাও, এসব অপরাধ বাড়ল কেন? আল বারাকের বাহিনীকেও সুলতান আইয়ুবী এ ব্যাপারে নির্দেশ প্রদান করেন। এই কেনর জবাব নগরীতেই বিদ্যমান, কিন্তু সে পর্যন্ত পৌঁছার সাধ্য নেই আলী বিন সুফিয়ানের গুপ্তচরদের। এটি দুর্গম একটি ভবন। একটি মিশরী পরিবার বাস করে এখানে। এই ভবন ও ভবনের অধিবাসীরা নগরীতে বেশ খ্যাতিমান। বিপুল পরিমাণ দান খয়রাত বন্টন হয় এখানে। গরিব অসহায় মানুষ এখান থেকে আর্থিক সাহায্য পায়। মহড়ার সময় এরা সৈন্যদের জন্য 2 থলে স্বর্ণমুদ্রা দান করেছিল সুলতান আইয়ুবীকে। এটি একটি ব্যবসায়ী পরিবার। সুলতান আইয়ুবীর আগমনের আগে এ ভবনটি ছিল সুদানি বাহিনীর পদস্থ কর্মকর্তাদের মেহমানখানা। সুলতান আইয়ুবী এসে সুদানিদের নির্মূল করে দেওয়ার পর এরা সুলতানের ওফাদারি মেনে নেয়। সুলতান আইয়ুবী যেদিন আল বারাক ও আলী বিন সুফিয়ানকে সেনাবাহিনীর অপরাধ প্রবণতার রহস্য উদ্ঘাটনের নির্দেশ দেন, সেদিন এই ভবনটির একটি কক্ষে বসা ছিল 10-12 জন লোক। কক্ষে মদের আসর চলছিল। এমন সময়ে কক্ষে প্রবেশ করে এক বৃদ্ধ। বৃদ্ধকে দেখে আসন ছেড়ে দাঁড়িয়ে যায় সকলে। সঙ্গে ছিল তার অতিশয় সুন্দরী একটি মেয়ে, যার মুখমণ্ডলের অর্ধেকটা নেকাবে ঢাকা। তারা কক্ষে প্রবেশ করা মাত্র দরজা বন্ধ হয়ে যায়। মেয়েটি তার মুখের নেকাব সরিয়ে ফেলে। সে বৃদ্ধের সঙ্গে এক পাশে বসে পড়ে। সেনাবাহিনীতে জুয়াবাজি ও অপকর্ম বেড়ে যাওয়ার সংবাদ এই গতকালই সুলতান আইয়ুবীর নিকট পৌঁছেছে। আমাদের আজকের এই বৈঠক অতীব গুরুত্বপূর্ণ। সুলতান আইয়ুবী সিপাহীদের বেশে সেনাবাহিনীতে গুপ্তচর ঢুকিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আমাদের এই গুপ্তচর বৃত্তিকে ব্যর্থ করতে হবে। আমি যে তাজা সংবাদটি নিয়ে এসেছি তা বড়ই আশাব্যঞ্জক। এক মেয়েকে কেন্দ্র করে লড়াইয়ে লিপ্ত হয়ে 2 জন সিপাহী একে অপরকে হত্যা করেছে। এটি আমাদের সাফল্যের সূচনা, বলল বৃদ্ধ। 3 মাসে মাত্র 2 জন মুসলমান সিপাহী খুন হয়েছে। সাফল্যের এই গতি বড়ই ধীর। প্রকৃত সফল তো তখন হব যখন সুলতান আইয়ুবীর কোনো নায়েব সালার তার সালারকে হত্যা করবে। বৃদ্ধের কথা কেটে বলল আরেকজন, আমি তো বরং কামিয়াবি তাকে বলবো যখন কোনো সালার কিংবা নায়েব সালার সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করবে। আমি জানি কোনো বাহিনীর 1000 সিপাহী খুন হলেও তেমন কিছু যায় আসে না। আমাদের টার্গেট আইয়ুবী। আইয়ুবীকে হত্যা করা আমাদের প্রধান লক্ষ্য। গত বছরের ঘটনা দুটোর কথা আপনাদের নিশ্চয় মনে আছে। সমুদ্র তীরে আইয়ুবীকে লক্ষ্য করে ছোড়া তীরটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। রোম থেকে আমাদের বাহিনী আসলো, কিন্তু তারা সকলেই ধরা পড়ল। এতে বোঝা যায় আপনারা সুলতান আইয়ুবীকে হত্যা করা যত সহজ মনে করছেন, বিষয়টা তত সহজ নয়। তাছাড়া এমনও তো হতে পারে যে আইয়ুবী নিহত হলে তার স্থলে যিনি আসবেন তিনি আরও কঠোর ও কট্টর মুসলমান হবেন। তাই আমার প্রস্তাব, তার বাহিনীকে সেই লোভনীয় ধ্বংসের পথেই নিক্ষেপ করো যে পথে ক্রুশের পূজারীরা নিক্ষেপ করেছে বাগদাদ ও দামেস্কের আমির শাসকদের, বলল বৃদ্ধ। ক্রুশের অনুসারী ও সুদানি বাহিনী পরাজিত হলো 1 বছর কেটে গেছে। এই 1 বছরে আপনি কি কি কাজ করেছেন? আপনি বড় দীর্ঘ সময় ব্যয় করেছেন। 2 জন লোককে যে করে হোক হত্যা করতেই হবে, সালাউদ্দিন আইয়ুবী ও আলী বিন সুফিয়ান, বলল একজন। আলী বিন সুফিয়ানকে যদি হত্যা করা যায় তাহলে আইয়ুবী এমনিতেই অন্ধ ও বধির হয়ে যাবে, বলল আরেকজন। আমি সেই চোখগুলোকে হাত করে ফেলেছি যারা সুলতান আইয়ুবীর বুকের প্রতিটি গোপন রহস্য স্পষ্ট দেখতে পায়, বলে বৃদ্ধ তার সঙ্গে আসা মেয়েটির পিঠে হাত রেখে বলল, এই সেই চোখ, দেখে নাও এই চোখ দুটোতে কেমন জাদু।
তোমরা সালাউদ্দিন আইয়ুবীর পদস্থ এক কর্মকর্তা খাদিমউদ্দিন আল বারাকের নাম অবশ্যই শুনেছ। কেউ হয়তো তাকে দেখেছ। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর একান্ত ঘনিষ্ঠ ব্যক্তি দুজন, আলী বিন সুফিয়ান ও আল বারাক। আলী বিন সুফিয়ানকে হত্যা করা বোকামি হবে। আমি আল বারাককে যেভাবে কবজা করেছি, আলীকেও সেভাবে হাত করতে হবে। কি বললেন? আল বারাক আপনার কবজায় এসে গেছে? উদ্দীপ্ত কণ্ঠে জিজ্ঞেস করে একজন। হ্যাঁ, মেয়েটির রেশমি চুলে আঙ্গুল বুলিয়ে বৃদ্ধ বলল, আমি তাকে এই শিকলে আটক করেছি। আজ বিশেষ করে এই সুসংবাদটি শোনানোর জন্যই আপনাদের এখানে তলব করেছি। আমাদের দ্রুত এ বৈঠক মুলতবি করতে হবে, কারণ এভাবে একত্রে এক স্থানে দীর্ঘ সময় অবস্থান করা ঠিক নয়। এই মেয়েটিকে বোধহয় আপনারা সকলেই চিনবেন। এ যে এত বিচক্ষণতার সাথে নাটক মন্তস্থ করতে পারবে, আমি তা কল্পনাও করিনি। বয়সে কচি হলে কি হবে, মেয়েটা কাজে বড় পাকা। গত একটি বছর আমি এমন একটি সুযোগের সন্ধান করে ফিরছিলাম, যাতে আলী ও আল বারাককে অন্তত একজনকে ফাঁদে ফেলতে পারি। তাদের সঙ্গে আমরা কখনো সাক্ষাৎ করিনি, তার কারণ আমি তাদের কাছে পরিচিত হতে চাইনি। সুলতান আইয়ুবী সামরিক কর্মকর্তাদের শহর থেকে দূরে রাখেন। অবশেষে তিনি সামরিক মহড়া ও মেলার ঘোষণা দেন। আমি জানতে পারলাম তিনি সেনা কমান্ডার ও সালারদের নির্দেশ দিয়েছেন যেন মেলায় এসে তারা আম জনতার সঙ্গে বসে, তাদের সঙ্গে কথা বলে এবং ভীতি ছড়ানোর পরিবর্তে জনমনে আস্থা সৃষ্টি করার চেষ্টা করে। আমি তন্ন তন্ন করে খুঁজেও আলী বিন সুফিয়ানকে কোথাও পেলাম না। এই মেয়েটিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। খুঁজে পেলাম আল বারাককে। তার এক পাশে দুটি শূন্য চেয়ার পেলাম। কাছেরটিতে মেয়েটিকে বসিয়ে অপরটিতে আমি বসলাম। একে 8 মাস ধরে আমি ওস্তাদি কায়দা শিখিয়ে আসছি। আমাকে নিজের বৃদ্ধ স্বামী এবং নিজেকে খরিদকৃত মাজলুম নারী পরিচয় দিয়ে আল বারাকের ন্যায় ইমানদার লোকটাকে নিজের রূপের ফাঁদে বন্দি করে মেয়েটি। অন্যত্র সাক্ষাতের সময় ও স্থান ঠিক করে নেয় দুজনে। পতিত জীর্ণ ভবনটিতে নিয়ে এসে তার সঙ্গে কি ড্রামা খেলতে হবে তা শিখিয়ে দিলাম। মেয়েটি যথাসময়ে ভবনটিতে চলে যায়। আল বারাকও চলে আসে। 4 জন লোক নিয়ে আমি পূর্ব থেকেই সেখানে লুকিয়েছিলাম। সেই 4 জনের 2 জন এখানে উপস্থিত আছে। আপনারা সকলে হয়তো তাদেরকে চিনেন না, তারা আমাদের দলের লোক। মেয়েটি আল বারাকের কাছে প্রমাণ করে যে তার খাতিরে সে নিজের জীবন দিতেও প্রস্তুত। আমাদের 4 সঙ্গী আল বারাক ও মেয়েটির উপর তরবারি দ্বারা আক্রমণ করে বসে। মেয়েটি বর্ষা দ্বারা আক্রমণের মোকাবেলা করে। নাটকটিকে এমন সুনিপুণভাবে মন্তস্থ করা হলো যে আল বারাকের মনে বিন্দুমাত্র সন্দেহ জাগল না। অভাগার মাথায় এ বোঝটুকুও আসলো না যে তরবারি ও বর্ষার এমন ঘোরতর লড়াই হলো, অথচ একটা লোকের গায়েও সামান্য আঁচড়ও লাগলো না। এমনকি তার নিজের গায়েও একটি খোঁচা লাগলো না। আমি এই বলে নাটকটির ইতি টানলাম যে মেয়েটি এত দুঃসাহসী আমি আগে জানতাম না। এমন সাহসী মেয়ে কোনো বীর পুরুষের পাশেই মানাবে ভালো। এই বলে সন্তুষ্ট চিত্তে মেয়েটিকে আল বারাকের হাতে তুলে দিলাম। এমন পরিণত বয়সের একজন অভিজ্ঞ শাসক এত সহজে আমার ফাঁদে আটকে গেল, আমি ভেবে বিস্মিত হই। আমি তাকে সুরায় অভ্যস্ত করে ফেলেছি, যা পূর্বে কখনো সে পান করেনি। তার প্রথমা স্ত্রী আমার সঙ্গে একই ঘরে বাস করে, তার ছেলে মেয়েও আছে, কিন্তু আমাকে পেয়ে লোকটা সবাইকে ভুলে গেছে, বলল মেয়েটি। মেয়েটি কি কি পদ্ধতিতে সুলতান আইয়ুবীর এমন একজন নির্ভরযোগ্য ও ঘনিষ্ঠতম ব্যক্তিত্বের বিবেক বুদ্ধিকে নিজের মুঠিতে নিয়ে রেখেছে, সে সভাসদদের সামনে তার বিবরণ তুলে ধরে। এই 3 মাসে মেয়েটি আমাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কয়েকটি মূল্যবান তথ্য প্রদান করেছে। সুলতান আইয়ুবী বিশাল সেনাবাহিনী গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন। এই বাহিনীর অর্ধেক থাকবে মিশরে, বাকি অর্ধেককে তিনি নিজের কমান্ডে খ্রিস্টান রাজাদের বিরুদ্ধে লড়াবার জন্য নিয়ে যাবেন। দৃষ্টি তার জেরুজালেমের উপর। কিন্তু আমার মেয়েটি আল বারাক থেকে যে তথ্য সংগ্রহ করেছে তা হল, সুলতান সর্বপ্রথম নিজের মুসলিম প্রশাসনিক কর্মকর্তা ও আপনজনদের ঐক্যবদ্ধ করবেন, কিন্তু ক্রুশের অনুসারীরা
তাদের ঐক্যকে সেই পদ্ধতিতে বিনষ্ট করে দিয়েছে যে পদ্ধতিতে আমরা আল বারাককে নিজেদের কবজায় এনেছি, বলল বৃদ্ধ। তাহলে কি আমরা ধরে নিতে পারি আল বারাক এখন আমাদেরই লোক? জানতে চাইল একজন। না, আল বারাক এখনও একনিষ্ঠভাবেই আইয়ুবীর ওয়াফাদার। পাশাপাশি ততটুকু ওয়াফাদার আমাদের এই মেয়েটি বড় বিচক্ষণতা ও আবেগের সাথে নিজেকে এমনভাবে সুলতান আইয়ুবী জাতি ও ইসলামের জন্য উৎসর্গিত বলে প্রকাশ করে যে আল বারাক একে স্বজাতির একটি জানবাজ কন্যা মনে করে। এর রূপ, যৌবন ও প্রেম ভালোবাসার ক্রিয়ায় আলাদা। আল বারাককে আমরা আমাদের দলে ভেরাতে পারব না, তার প্রয়োজনই বাকি। সে আমাদের হাতের পুতুল হয়েই তো কাজ করছে, জবাব দেয় বৃদ্ধ। সুলতান আইয়ুবী আর কি করতে চান? জিজ্ঞেস করে দলের এক সদস্য। সুলতান আইয়ুবী সালতানাতে ইসলামিয়ার স্বপ্ন দেখছেন। তিনি ক্রুশের সাম্রাজ্যে ইসলামের পতাকা উন্ডীন করার পরিকল্পনা তৈরি করেছেন। আমাদের যেসব গুপ্তচর সমুদ্রের অপার থেকে এসেছিল তাদেরকে গ্রেফতার ও ব্যর্থ করে দেওয়ার জন্য আইয়ুবী আলী বিন সুফিয়ানের তত্ত্বাবধানে বিশাল এক গ্রুপ তৈরি করেছেন। আল বারাক থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি জানবাজদের একটি আলাদা বাহিনী গঠন করেছেন। তার পরিকল্পনা তাদেরকে বিভিন্ন খ্রিস্ট রাজ্যে প্রেরণ করে গুপ্তচর বৃত্তি ও নাশকতা চালাবেন। এই বাহিনীর প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। সালাউদ্দিন আইয়ুবীর পরিকল্পনা বড় ভয়াবহ। ক্রুসেড বিরোধী সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবেই তিনি সামরিক মহড়ার আয়োজন করেছিলেন এবং সেনাবাহিনীতে 7,000 যুবক ভর্তি করেছেন। এখনও ভর্তি হচ্ছে। যারা ভর্তি হচ্ছে তাদের মধ্যে সুদানিও রয়েছে। আমি উপর থেকে যে নির্দেশনা পেয়েছি তা হল আইয়ুবীর বাহিনীতে পাপের বীজ বপন করতে হবে। সৈন্যদের মনে নারী ও জুয়ার আসক্তি ঢুকিয়ে দিতে হবে, জবাব দেয় বৃদ্ধ। বৃদ্ধ আরও জানায়, সুলতান আইয়ুবীর সামরিক মহড়া সমাপ্ত হওয়ার পর সে সেনাদের মধ্যে নিজের লোক ঢুকিয়ে রেখেছে। তারা বড় বিচক্ষণতার সাথে সৈন্যদের মধ্যে জুয়া খেলা শুরু করিয়ে দিয়েছে। জুয়া আর নারী এমন এক বস্তু যা মানুষকে চুরি ও খুন খারাপিতে লিপ্ত করে। বৃদ্ধ আরও জানায়, বেশ্যা মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে আমি আইয়ুবীর সেনা ক্যাম্পগুলোর আশেপাশে ছড়িয়ে দিয়েছে। তারা এতই বিচক্ষণতার সাথে কাজ করে যে তারা যে পেশাদার পতিতা তা কাউকে বুঝতেই দেয় না। সুলতান আইয়ুবীর সৈন্যদেরকে পাপের পথে নিক্ষিপ্ত করার পাশাপাশি তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করছে। বৃদ্ধ জানায়, ইতিমধ্যে আমার এই অভিযানের ফলও ফলতে শুরু করেছে। এই একেবারে তাজা খবর। 2 সিপাহী রাতের আধারে ক্যাম্প থেকে বেরিয়ে এসে একই সময়ে এক মেয়ের তাঁবুতে ঢোকে। মেয়েটির দখল নিয়ে তারা বিবাদে লিপ্ত হয়। সৈনিক মানুষ তো, এক কথা 2 কথার পর যুদ্ধ বেঁধে যায় দুজনের মধ্যে। একজন খুন হয়ে যায় ঘটনাস্থলেই। অপরজনের ব্যাপারে শুনেছি সে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পে ফিরে গিয়ে মারা গেছে। এই রিপোর্ট চলে যায় সুলতান আইয়ুবীর কাছে। তিনি আলী বিন সুফিয়ান ও আল বারাককে ডেকে ক্যাম্পে ক্যাম্পে গুপ্তচর ঢুকিয়ে এই চুরি, জুয়াবাজি ও অপরাধ প্রবণতা বৃদ্ধির কারণ উদ্ঘাটনের নির্দেশ দেন। তাই আমাদের যে মেয়েগুলো এ কাজে নিয়োজিত আছে আপনারা তাদের বলে দিবেন যেন তারা ক্যাম্পের নিকটে না যায়। বৈঠকে বৃদ্ধ আরও জানায়, আসেফা 5-6 দিন পর পর নতুন তথ্য জানাবার জন্য তার নিকট আসে। যে রাতে তার বাইরে বেরোবার প্রয়োজন পড়ে সে রাতে আল বারাককে মদের সঙ্গে এক প্রকার নেশাকর পাউডার মিশিয়ে খাইয়ে দেয়। তার ক্রিয়ায় লোকটা ভোর পর্যন্ত অচেতন হয়ে পড়ে থাকে। বৈঠকে এ তথ্যও প্রকাশ করা হয় যে মিশরের শহর, নগর ও গ্রামগঞ্জে গোপন বেশ্যালয় ও জুয়ার আড্ডা প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে। তার ফলাফল বেশ আশাব্যঞ্জক। প্রশিক্ষিত সুন্দরী মেয়েরা সুশীল সম্ভ্রান্ত পরিবারের যুবকদেরকে পাপের পথে নিক্ষেপ করে চলেছে। এখন থেকে চেষ্টা করতে হবে মুসলিম মেয়েদের মধ্যেও কিভাবে এই অশ্লীলতা ছড়ানো যায়। খ্রিস্টান গুপ্তচরদের গোপন এই অধিবেশন সমাপ্ত হয়। তারা সকলে একসঙ্গে বেরোয়নি,
একজন বের হওয়ার 10-15 মিনিট পর বের হয় দ্বিতীয়জন। এভাবে একে একে সকলে চলে যায় আপন আপন ঠিকানায়। চলে যায় বৃদ্ধ, থেকে যায় শুধু আসেফা ও আরেকজন। অবশেষে আসেফা মুখটা নেকাবে ঢেকে বেরিয়ে পড়ে লোকটার সঙ্গে। আল বারাকের ঘরে আসেফা এখনও এক রহস্যময়ী নারী। অন্যায় না হলেও আল বারাক কাউকে জানতে দেয়নি যে সে আরেকটি মেয়েকে বউ বানিয়ে ঘরে তুলেছে। এতকাল এক স্ত্রী নিয়ে ঘর করে 40 বছর বয়সে একটি সুন্দরী যুবতীকে বিয়ে করার কথা শুনলে বন্ধুরা ঠাট্টা করবে, এই তার ভয়। কিন্তু সে এই রহস্য বেশি দিন গোপন রাখতে পারেনি। শহর এবং সেনা ক্যাম্পগুলোর আশেপাশে আলী বিন সুফিয়ান যে গুপ্তচরদের ছড়িয়ে রেখেছিলেন, তাদের মাধ্যমে তিনি রিপোর্ট পান সামরিক মহড়ার পর থেকে শহরে জুয়া ও অপকর্ম বেড়ে চলেছে। একদিন এক গুপ্তচর আলী বিন সুফিয়ানকে রিপোর্ট দেয়, গত 3 মাসে সে 4 বার দেখেছে রাতে যখন সব মানুষ ঘুমিয়ে পড়ে তখন খাদেমউদ্দিন আল বারাকের ঘর থেকে কালো চাদরে আবৃতা এক মহিলা বের হয়। ঘর থেকে বের হয়ে খানিক দূরে গেলে একজন পুরুষ তার সঙ্গ নেয়। গুপ্তচর জানায়, প্রথম 2 বার সে এতটুকুই দেখেছে। তৃতীয়বার সে মহিলার পিছু নেয়, দেখে মহিলাটি লোকটির সঙ্গে একটি ঘরে ঢুকে পড়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে বের হয়ে লোকটির সঙ্গে ফিরে যায়। গুপ্তচর জানায়, গত রাতেও সে মহিলাটিকে আল বারাকের ঘর থেকে বের হয়ে উক্ত লোকটির সঙ্গে যেতে দেখে তাদের পিছু নেয়। কিছুদূর গিয়ে তারা আগের ঘরটিতে প্রবেশ করে। কিছুক্ষণ পর বেরিয়ে আসে অন্য একজনের সাথে। সেখান থেকে বেরিয়ে তারা প্রবেশ করে শহরের অপর একটি বিশাল ভবনে। গুপ্তচর ভবনটির বেশ দূরে এক স্থানে অবস্থান নেয়। দীর্ঘ সময় পর 15-20 মিনিট অন্তর অন্তর ভবন থেকে একে একে বের হয় 11 জন লোক। সবশেষে সঙ্গী পুরুষটির সঙ্গে মহিলাটিও বের হয়। গুপ্তচর অন্ধকারে তাদের পিছু নেয়। আল বারাকের ঘরের সামান্য দূর থেকে লোকটি চলে যায় অন্যদিকে। মহিলা ঢুকে পড়ে আল বারাকের ঘরে। আল বারাকের ন্যায় উচ্চ পদস্থ একজন কর্মকর্তার বাসগৃহ সম্পর্কে রিপোর্ট করার সাহস একজন সাধারণ গুপ্তচরের থাকার কথা নয়। কিন্তু আলী বিন সুফিয়ানের নীতি অত্যন্ত কঠোর। তার গুপ্তচর ও সংবাদদাতাদের বলে রাখা ছিল, স্বয়ং সুলতান আইয়ুবের কোনো আচরণ গতিবিধিতেও যদি সন্দেহ দেখা দেয় তারও রিপোর্ট করতে হবে। এ ব্যাপারে কারো পদমর্যাদার তোয়াক্কা করা যাবে না। যখনই যার ব্যাপারে সন্দেহ দেখা দিবে, হোক তা তুচ্ছ, সঙ্গে সঙ্গে তা আলী বিন সুফিয়ানকে অবহিত করতে হবে। এই গুপ্তচর 4টি বার যা দেখেছে আলী বিন সুফিয়ানের জন্য তা অতি গুরুত্বপূর্ণ বিষয়। তিনি আল বারাকের স্ত্রীকে ভালো করেই জানেন। মহিলা এমন নন যে রাতের বেলা পরপুরুষের সঙ্গে ঘর থেকে বের হবেন। আল বারাকের কোনো যুবতী মেয়েও তো নেই। তাছাড়া আল বারাক নতুন কোনো যুবতীকে বিয়ে করে ঘরে তুললে সে খবর তো তারা জানতেন। বিষয়টি নিয়ে গভীর ভাবনায় পড়ে যান আলী বিন সুফিয়ান। তিনি ভাবেন, আল বারাক আমার বন্ধু মানুষ, তার ঘরে নতুন করে কিছু একটা ঘটে থাকলে তো তা আমার জানবার কথা। তবে কি আল বারাক কোনো একটা নারীর খপ্পরে পড়ে গেল? রহস্যটা উদ্ঘাটন করা যায় কিভাবে? মাথায় একটা বুদ্ধি আসে আলী বিন সুফিয়ানের। গোয়েন্দা বিভাগের একটি মেয়েকে নির্যাতিতা নারীর বেশে আল বারাকের ঘরে প্রেরণ করেন। তাকে বলে দেন, তুমি গিয়ে বলবে আমার স্বামী মারা গেছেন, ছেলে সন্তান কেউ নেই, আমাকে সাহায্য করুন। আলী বিন সুফিয়ানের নির্দেশনা মোতাবেক মেয়েটি আল বারাকের ঘরে যায়। আল বারাক তখন ঘরে ছিল না। মেয়েটি কৌশল করে ঘরের সর্বত্র ঘুরে ফিরে দেখে। সে এক নবাগতা সুন্দরী তরুণীকে দেখতে পায়। মেয়েটি আল বারাকের প্রথমা স্ত্রীর কাছে যায়। তার কাছে নিজের ফরিয়াদ পেশ করে, বলে, আপনি দয়া করে আল বারাকের কাছে আমার জন্য সুপারিশ করুন। কথায় কথায় সে জিজ্ঞেস করে বসে, আপনার মেয়ের কি বিয়ে হয়ে গেছে? আল বারাকের স্ত্রী জবাব দেয়, ও আমার মেয়ে নয়, আমার স্বামীর নতুন বউ। 3 মাস হলো
তিনি একে বিয়ে করেছেন। আলী বিন সুফিয়ানের জন্য এ তথ্য ছিল বিস্ময়কর। তার মনে এই সন্দেহই জাগ্রত হয়েছিল যে রাতের অন্ধকারে বের হওয়া মেয়েটি আল বারাকের স্ত্রী হতে পারে না। গুপ্তচর মেয়েটির দেয়া তথ্যের পর অপর এক মহিলার মাধ্যমে আলী বিন সুফিয়ান আল বারাকের প্রথমা স্ত্রীর নিকট বার্তা প্রেরণ করেন যে, আমি বাইরে কোথাও আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, তবে আল বারাক যেন জানতে না পারে। বার্তায় তিনি একথাও বলেন, আপনার পরিবার সম্পর্কে আমার অনেক জরুরি কথা আছে। আলী বিন সুফিয়ান সাক্ষাতের স্থান এবং সময়ও নির্ধারণ করে দেন।